শুনছেন আত্মহত্যার নেপথ্যে গল্প, গল্পকার সাদিয়া আক্তার এবং কথা আনিকা তাহসিন। ঘরটা অন্ধকার, আরামকেদারায় আচ্ছোয়া হয়ে হাতের এভিডেন্স প্যাকেটটার দিকে মন দিয়ে কিছু দেখছে আলভি। কৃষ্ণচূড়া গাছের বেশ পেছনে গোলাপ গাছে এই শার্টের টুকরোটা পায় সে। বোঝাই যাচ্ছে কেউ তো ছিল সেখানে, কিন্তু কে? ডেস্কে রাখা ফোনটা বেজে ওঠায় চিন্তায় ছেদ পড়ল। স্ক্রিনে ভেসে থাকা নাম্বার দেখে এক মুহূর্ত কিছু একটা ভেবে রিসিভ করলো আলভি। ইন্সপেক্টর বাবু, বলুন। শুভ সন্ধ্যা আলভি বাবু, ওই কেমিক্যাল শপের খোঁজ পেয়েছি। কোথায়? হাসেমপুর, এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। আজীব, তারপর? একটা অদ্ভুত ঘটনা জানালো তারা। মনে হয় তখনই কন্টেইনার চুরি গেছে। কি ঘটনা? ওই শপের রেজিস্টার খাতার গত 3 মাসের কপি চেয়ে পাঠিয়েছিলাম। এর মধ্যে তারা দুবার ভিন্ন দু জায়গায় ফ্লোরিক অ্যাসিড ডেলিভারি দেয়। কিন্তু কিন্তু কি? কিন্তু তাদের বক্তব্য শেষ যেবার ডেলিভারিতে পাঠানো হয়, কন্টেইনারগুলো রাস্তা থেকেই একটা কিভাবে যেন চুরি হয়ে যায়। কোথায় যাচ্ছিল এটা? হাসেমপুর, একটা কেমিস্ট্রি ল্যাবে। জিডি করেনি? হ্যাঁ, জিডি করেছে, সেই কপিও পাঠিয়েছে। আচ্ছা, আপনি দয়া করে আমাকে কপিগুলো সেন্ড করবেন, বাকিটা দেখছি। আচ্ছা বাবু। আর ফরেন্সিক রিপোর্ট? 7টায় মেল আসার কথা, আর 15 মিনিট পরেই। ইন্সপেক্টর বাবু, আমি থানায় আসছি, আমার পারমিশন লেটারটা নিতাম। হ্যাঁ হ্যাঁ, আসুন। আদাব। আদাব। চিন্তিত মনে ফোন রেখে ছাদের দিকে তাকিয়ে বিচ্ছিন্ন সূত্রগুলো একচোখে মেলানোর চেষ্টা করছিল আলভি। এ সময় রবিন আসে তার রুমে। কি ব্যাপার? সেই দুপুর থেকে দেখছি রুমে। ঠিক আছো? আমি তো ঠিক আছি, কিন্তু সূত্রগুলো ঠিক নেই। আচ্ছা, ওই বাগানে ইনভেস্টিগেশনের সময় যে বেশ খুশি দেখলাম তোমাকে। এভিডেন্স প্যাকেটের দিকে ইশারা করে বলে, ওটা পেয়েছি, কারো উপস্থিতির নিশানা। গাছের বেশ কিছু ডালও ভাঙা ছিল। আচ্ছা, আর ওই অ্যাসিড কোথাকার? হাসেমপুর। তো এটা এখানে আসলো কিভাবে? রহস্য, রহস্য। আরে হেয়ালি করো না, কিছু কি বুঝছো? হুম দেখি। আচ্ছা, আমি একটু বের হচ্ছি। এখন আবার কোথায় যাবে? কেন, যাওয়া যাবে না? না মানে এখন। ফরেন্সিক রিপোর্টও এসে যাবে, তাই আর একটু যাই, কাজ আছে। বেশ, তো আমিও তৈরি। চলো। দুজনে বাইকে চড়ে বেরিয়ে পড়ল। রবিন জানে আলভি তদন্তের সময় মাঝে মাঝেই এমন অদ্ভুত আচরণ করে। এখন অভ্যস্ত হয়ে গেছে বটে। যাবার পথে থানায় খানিক থেমে চটজলদি ইন্সপেক্টর বাবুর থেকে একটা কাগজ নিয়ে ফের যাত্রা শুরু করলো। প্রায় ঘন্টাখানেক পরে তারা এসে থামলো একটা বাড়ির সামনে। রবিন বিস্ময়ে বলল, আলভি, এ কেমন হেয়ালি? কেন, কি হয়েছে? আমাকে একটাবার বলা যেত না? অন্য কথা নয়, শোনো, তোমার হেল্প লাগতে পারে। বলে কলিং বেলে চাপ দিতেই মাঝবয়সী এক লোক ভেতর থেকে আওয়াজ দিল, কাকে চাই? মিস্টার ফরহাদ কি বাসায় আছেন? জি স্যার, বাড়িতেই আছেন। আপনার স্যারকে বলুন ডিটেকটিভ আলভি মাহমুদ এসেছে। একটু অপেক্ষা করবেন স্যার। কটা বাজে সেটা দেখতে ফোনের স্ক্রিন অন করলে আলভি লক্ষ্য করে একটি নোটিফিকেশন এসেছে। বাইকে ছিল তাই বুঝতে পারেনি। তড়িঘড়ি চেক করতেই দেখে ফারজানার ফরেন্সিক রিপোর্টের ডিটেলস দেওয়া। নিচু স্বরে রবিনকে ডাক দেয়, রবিন, এই রবিন, দেখো এটা ফারজানার। রবিন চেক করে কিছু বলতেই যাবে, এর মধ্যে ফরহাদ সাহেব নিজে চলে এসেছেন। মিস্টার আলভি, আসুন, আপনারা ভেতরে আসুন। সকালে তারা যেই রুমে এসে বসেছিল এখন আবার সেই রুমেই প্রবেশ করলো। ওদের উদ্দেশ্যে ফরহাদ সাহেব বললেন, জি বলুন, কি ব্যাপার? আপনাদের বাসায় এখন অনেক মানুষ বুঝি? জি জি, এসেছে কয়েকজন। আসলে মেয়ের ঘটনা শোনার পরে। আচ্ছা, আমরা আপনার মেয়ের রুম একবার দেখতে চাই। কিন্তু কেন? কোনো ক্লু তো পেতে পারি। ওহ, তার মানে এখন আপনারাও আমার মেয়ের রুম ইনভেস্টিগেশন করবেন?
দেখুন, আপনি ভুল বুঝছেন। আসলে থাক, আর বোঝাতে হবে না। মেয়েটা আমার এই পৃথিবীতে নেই। সারা জীবন যে মেয়েকে নিজেরা ভালো মন্দ জেনে বড় করেছি, আজ তার এই অবস্থার জন্য আমার সেই মেয়েকেই অপবাদ দেওয়া হচ্ছে। এখনো মেয়েটার দাফন হয়নি পর্যন্ত, অথচ লোকমুখে ঝড় উঠেছে মেয়ে নাকি আমার ভালো ছিল না। আবার ডুকরে কেঁদে ওঠেন মিস্টার ফরহাদ সাহেব। রবিন এতক্ষণ চুপ থাকলেও এবার ফরহাদ সাহেবের কাঁধে হাত রেখে পাশে বসে বলে, দেখুন মিস্টার ফরহাদ, আমারও একটা মেয়ে আছে, আমিও মেয়ের বাবা। আমি বুঝি আপনার কষ্টটা, কিন্তু আপনাকে যে এখন শক্ত থাকতে হবে। কিভাবে? মাত্র 17 বছর, ওইটুকু একটা মেয়ে কেন সুইসাইড করবে? কে বলেছে আপনার মেয়ে সুইসাইড করেছে? হতাশ কণ্ঠে ফরহাদ সাহেব বললেন, নিজের চোখের সামনেই তো দেখেছি, শেষ হয়ে যাচ্ছিল ছটফট করতে করতে। ওকে খুন করা হয়েছে মিস্টার ফরহাদ। রবিনের এই কথায় আলভি এবং ফরহাদ দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। হ্যাঁ আলভি, ফরেন্সিক রিপোর্টে যেই মেডিসিনটা ফারজানার বডিতে পাওয়া গেছে, ওটা মূলত হিপনোটাইজ করার জন্য ইউজ করা হয়। আমার মেয়েকে কেউ কেউ হিপনোটাইজ করেছিল? হ্যাঁ, আর মেডিসিনটা খাবারের মাধ্যমে দিতে হয়। খাবার মানে? দেখুন মিস্টার ফরহাদ, আমি নিজেও এরকম কিছুই অনুমান করেছিলাম। আসলে এখানে অনেক প্রশ্ন আছে, উত্তর পেয়ে গেলে নিশ্চয় সব বোঝা যাবে, বলল আলভি। ঠিক আছে, তাহলে আমার মেয়েকে যে খুন করেছে তাকে খুঁজুন, আমি নিজে তাকে খুন করব। না, মোটেও না। এক অন্যায় দমনের জন্য অন্য অন্যায়কে প্রশ্রয় দেওয়া যায় না। আপনি বরং আমাদের সর্বাত্মক সাহায্য করুন, খুনিকে আইন শাস্তি দিবে, ভরসা রাখুন। চলুন, মেয়ের ঘরটা দেখিয়ে দিচ্ছি, কিছুটা স্বাভাবিক হয়ে বললেন মিস্টার ফরহাদ। সিঁড়ি বেয়ে দোতলার করিডোরের ঠিক ডান দিকের মাঝের রুমটা ফারজানার। আসুন, এই যে এটাতে আমার মামুনি থাকতো, বলে দীর্ঘশ্বাস ফেলে দরজার বাইরেই ঠায় দাঁড়িয়ে রইলেন। ওরা ওনাকে আর জোর না করে নিজেরাই ঘরে ঢোকে। মাঝারি পরিসরের ঘর, বিছানার চাদর টান টান, পরিপাটি করে সাজানো পড়ার টেবিল, দেয়ালে কয়েকটা পেইন্টিং। গতরাতে মেয়েটি মনে হয় ঘুমোয়নি, বরং নিজের শখের রুমটাকে শেষবারের মতো সাজিয়ে রেখে গেছে। আলভি পড়ার টেবিল থেকে ফারজানার খাতা ডায়েরি নিয়ে তাতে লেখাগুলো বেশ মনোযোগ দিয়ে উল্টে পাল্টে দেখতে শুরু করে। রবিন পাশে বসে ফারজানার ল্যাপটপ অন করে ইন্টারনেট সাইটগুলো চেক করে, তেমন কিছু পায় না। তার পার্সোনাল অ্যাকাউন্ট ডিলিট দেওয়া, তবে একটা ড্রাইভে একটি ছবি দেখে ভ্রু কুঁচকে সেটাকে কিছুক্ষণ বোঝার চেষ্টা করে। এই আলভি, দেখ এটা কোন লগো? চারটা হাত, একজোড়া হাতে ডি আর একজোড়া হাতে টি, অথবা বিশেষ কোনো চিহ্ন। আচ্ছা, এটা এটা কপি করতো। এক মিনিট, তোমার পায়ের কাছে বিনে ওটা কিসের প্যাকেট? কই? ও, চকলেটের। বলেই চমকে আলভির দিকে তাকিয়ে আবার বলে, চকলেটের মানে? তুমিও দেখছি গোয়েন্দা সুলভ আচরণ করছো। নিয়ে নাও, বলে আলভি আবার তার কাজে মনোযোগ দেয়। এবার তার চোখ আটকায় ডায়েরির একটি লাইনে, ঘটনার প্রায় 9 দিন আগে লেখা। আপন মনে মাথা দুলিয়ে কয়েকবার লাইনটা পড়ে নেয়। এই রবিন, চলো, কাজ হয়ে গেছে। চলো তাড়াতাড়ি। মিস্টার ফরহাদের বাড়ি ত্যাগ করে ওরা আবার বাইক যাত্রা শুরু করে, বরাবরের মতো এবারও ঠিকানা অজানা রবিনের। ঘন্টা কয়েক পরে তারা পৌঁছে যায় গন্তব্যে। আরে, এখানে আবার কেন? বলে রবিন। ও রবিন, মাঝে মাঝে তুমি বড্ড বোকার মতো কথা বলো। আচ্ছা, এখন রাত কটা বাজে? এই 10টা। তো এত রাতে ল্যাবে আমার কি কাজ? উফ, তুমি আবার সেই বোকার মতো কথা। মানে? ওহো আচ্ছা, সে বললেই পারো। চলো,
তাড়াতাড়ি। আসলে আলভি চাচ্ছিল এই কেসে কোনো ক্লু পেলে দ্রুত সেটা মিলিয়ে নেওয়া, তাই সে রাত হলেও রবিনকে নিয়ে এসেছে ওর ল্যাবে ফারজানার সেই চকলেটের প্যাকেটগুলো টেস্ট করানোর জন্য। গার্ডকে অনুমতিপত্র দেখানো হলে সে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেয়। আলভিকে সব বুঝিয়ে রবিন কাজে লেগে যায়। নীল বর্ণের তরল পদার্থ 15 মিনিট তাপ দিয়ে গরম করা হলো। এরপরে রবিন ইশারা করলে আলভি প্যাকেটে লেগে থাকা চকলেটের কিছু অংশ তরলের মধ্যে ছেড়ে দিল। ঠিক 5 মিনিটের মাথায় হঠাৎ করে তরলের রং পরিবর্তন হয়ে কালো বর্ণের হয়ে যায়। উচ্ছ্বসিত রবিন তুড়ি বাজিয়ে বলে, দেখেছ, এটা এটা দিয়েই মেডিসিনটা দেওয়া হয়েছে। চকলেটে কিভাবে দেওয়া হলো? আশেপাশের দোকানগুলোতে খোঁজ নিলে সেটা কিভাবে, কত দোকান থেকেই তো কিনতে পারে। আচ্ছা, মেডিসিন যেহেতু দেওয়া হয়েছে তাহলে কেউ তো ছিল তাকে হিপনোটাইজ করতো, তাই না? হ্যাঁ, এটা তো সেই কাজের জন্যই। আচ্ছা, একটা ব্যাপার বলো তো, এই মেডিসিন কিভাবে কাজ করে? মনে করো তুমি আমাকে বশ করতে চাচ্ছ, তাহলে এই ধরো 20-30 মিনিট আগে কোনো খাবারে মিশিয়ে দিয়ে দিবে। আলভি বিড়বিড় করে বলে, 20-30 মিনিট আগে রুমের ভিতরে চকলেট খাচ্ছে? কে থাকবে রুমে? এই আলভি, চলো, রাত হয়ে যাচ্ছে। কন্টেইনারে কিছু পাওয়া যায়নি না? না, শুধু ফারজানার হাতের ছাপ। আলভি আর রবিন বেরিয়ে আসে ল্যাব থেকে। এবার আলভি ড্রাইভ না করে রবিনকে চাবি এগিয়ে দেয়। পুরোটা রাস্তা আলভি চুপচাপ ছিল। বাড়ি ফিরেও চলে যায় নিজের রুমে। ফ্রেশ হয়ে টেবিল ল্যাম্পের আলোতে কাগজের টুকরোটা তুলে ধরে আলভি। আসলাম, অল্প কিছু খাবার এনেছি, এসো খেয়ে নাও, বলে রবিন টেবিলের সাইডে খাবার ট্রে রাখে। রবিন, দেখো তো এটা কি বুঝো? কাগজটি নিয়ে রবিন কিছুটা শব্দ করে পড়ে। কারো গায়ে অ্যাসিড ঢেলে দিলে সে কি পরিমাণ যন্ত্রণায় ছটফট করতে পারে। পাপমোচনের জন্য আমার আত্মাকে উৎসর্গ করব, কেউ দায়ী থাকবে না। কি বুঝলে? ফারজানার লেখা। আত্মাকে উৎসর্গ করব মানে বেশ কিছুদিন আগের কথা। এখানে অতীতের কোনো ঘটনাকে অনুশোচনা করে লেখা এটা। কার সাথে এমন হয়েছিল এটা যদি বের করা যেত। ফারজানার বাবাকে কল দাও তো। এত রাতে? মেয়ে মারা গেছে, ঘুমায়নি নিশ্চয়। ট্রাই করো জলদি। অগত্যা রবিন ফরহাদ সাহেবের নাম্বার ডায়াল করে। বার দুয়েক কল দেওয়ার পরে মিস্টার ফরহাদ রিসিভ করলেন। হ্যালো, কে? আমি ডক্টর সাখত রবিন বলছি। ও আচ্ছা, বলুন। বাড়ির সবাই কেমন আছেন? সবাই ঠিক আছে, সাফার অবস্থাই ভালো না। আসলে আমরা দুঃখিত বারবার আপনাদেরকে ডিস্টার্ব করছি। সমস্যা নেই, বলুন। বলছি, ফারজানার কি কখনো কাউকে অ্যাসিড মারা হয়েছে বা এমন কিছু সম্পর্কে জানিয়েছিল আপনাদের? অ্যাসিড মারা? কই না তো। একটু প্লিজ মনে করুন। আচ্ছা, আমি সাফাকে জিজ্ঞেস করি, ও হয়তো জানে। জি, আমি কিছুক্ষণ পরে কল দিচ্ছি। রাতের খাবার শেষ করে রবিন আবার কল দেয় মিস্টার ফরহাদকে। জি মিস্টার ফরহাদ। জি, আসলে এরকম একটা ছোট ঘটনা হয়েছিল। পাচুলিয়া শহরে আমরা যখন যাই, আমার মনে ছিল না কি হয়েছিল। ফারজানা একদিন একা হোটেলের সামনে হাঁটছিল, তখন এলাকার এক বখাটে ছেলে একটা মেয়েকে অ্যাসিড ছুঁড়ে মারে। ওটা দেখে ফারজানা অনেক ভয় পেয়েছিল। এরপর প্রায়ই নাকি ওর মাকে ওই দিনের কথা বলতো। ওই মেয়েটার কি অবস্থা? মেয়েটার তেমন কিছুই হয়নি, খুব সামান্য অ্যাসিড গায়ে ছুঁড়েছিল। আসলে ছেলেটা মেয়েটাকে বিয়ে করতে চাইতো, তাই ভয় দেখানোর জন্য এটা করেছিল। পরে মেয়েটাকে বিয়েও করেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। বলছি, কিছু কি জানা গেল? ইনভেস্টিগেশন চলছে, চিন্তা করবেন না। আজ রাখছি। এতক্ষণ ফোন কল লাউডস্পিকারে থাকায় আলভি মনোযোগ দিয়ে সব কথা শুনছিল। কল কেটে দেওয়ার পরেও তার ভাবান্তরে পরিবর্তন হলো না। সকালে রবিনের চেম্বারে যেতে হবে, তাই সে বিদায় দিয়ে চলে যায়। কেমিক্যাল শপের পাঠানো কপিগুলো কয়েকবার ক্রস চেক করে একটা বিষয় আলভির সন্দেহ হয়।
কাল অনেক কাজ করতে হবে আর রাত জাগা ঠিক হবে না ভেবে আলভিও ঘুমোতে যায়। ভোর 5টা। তড়িঘড়ি উঠে নামাজ পড়ে ব্যাগপত্র গুছিয়ে নেয় আলভি। রবিন চায়ের টেবিলে অপেক্ষা করছিল আলভির জন্য। ওকে এভাবে তৈরি হয়ে বের হতে দেখে হকচকিয়ে বলে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কেসের একটা লিড পেয়েছি। আরে কোথায়, নাস্তা তো করো। না না, সময় নেই, শোনো, ঝামেলা হলে কল দিয়ে জানাবো। আচ্ছা সাবধানে যাও, আমিও তাহলে ছুটি নিই। না না, আমি জানাবো বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাই। বেলা 11টা, হাসিমপুর। ঠিকানা দেখে আলভি পৌঁছে যায় কেমিস্ট্রি শপে। ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে তারা নিজেদের গাড়িতে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে। আলভি রেজিস্টার কপি দেখে জানতে চায়, এই যে মানিক, এই কি অ্যাসিড কন্টেনার গাড়ির ড্রাইভার ছিল? হ্যাঁ, এই ছেলেটা মানিক মুন্সি, বলে ম্যানেজার। ওর পরিচয়পত্রের কপি আছে আপনাদের? জি, একটু ওয়েট করেন। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা বক্স থেকে মানিকের কাগজপত্র বের করে আলভির সামনে দেয় ম্যানেজার। আলভি সেই কাগজ মন দিয়ে দেখে ইন্সপেক্টর বাবুলালকে মেল করে, ফোন দিয়ে জানায় এর সত্যতা যাচাই করতে। কথার ফাঁকে আলভি জানতে চায় ছেলেটা কবে থেকে কাজ করছে। প্রায় 6 বা 7 মাস আগে আমাদেরই এক ড্রাইভার ওকে নিয়ে আসে, সম্পর্কে নাকি ওর কাকা হয়। তার নাম কি? জওহর আলী। উনি আমাদের অনেক পুরনো ড্রাইভার। আলভির ফোন বেজে ওঠে। ওপাশ থেকে কি বলা হয় সেটা বোঝা যায় না, শুধু হ্যাঁ বলে ফোনটা রেখে দেয়। বলছি, ম্যানেজার সাহেব, আমি মানিকের সাথে একটু দেখা করতাম, কখন পাওয়া যাবে? আসলে স্যার, ও কিছুদিন হলো আসছে না। জহর চাচা বলল সে নাকি অসুস্থ। অসুস্থ? জহর আলীর ঠিকানাটা দিন তো। এই নিন স্যার। পরবর্তীতে কাউকে কাজে নিলে তার তথ্য অবশ্যই যাচাই করে নেবেন। জি জি স্যার। ঠিকানা নিয়ে একটা রিক্সা করে আলভি পৌঁছে যায় বস্তির মতো একটা ছোট পল্লীতে। লোকজনকে নাম বলে জানতে চাইলে জওহর আলীর টিনশেড বাড়ি দেখিয়ে দেয়। দরজায় করাঘাত করে আলভি বলে, জওহর চাচা বাড়িতে আছেন? কে কে আপনি? দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে বয়স্ক কিন্তু সুঠাম শরীরের এক পুরুষ, পরনে লুঙ্গি ও গেঞ্জি। চাচা, আপনার সাথে একটু কথা ছিল। কে আপনি? কর্কশ স্বরে জানতে চাই। একটু পানি, ভেতরে আসি? আসেন, একটু বিরক্ত হয়ে বলে। আলভিকে বসতে বলে লোকটা ডাক দেয়, খুশবু, এক গ্লাস পানি দিয়ে যা তো। আনুমানিক 16-17 বছরের এক কিশোরী মেয়ে পানি নিয়ে আসে। আলভি একটু কৌতূহলী চোখে মেয়েটির দিকে তাকালে লোকটা আবার কর্কশ স্বরে বলে, ও আমার নাতেন, যা তুই ঘরে যা। আলভি চট করে বলে বসে, মানিক কই? ওকে তো দেখছি না। মানিক নামটা শুনে মেয়েটি চমকে এবার আলভির দিকে তাকিয়ে অন্য ঘরে চলে যায়। বিষয়টা আলভির দৃষ্টি এড়ায় না। কি হ্যাঁ মশাই, কি সমস্যা আপনার? আসার পর থেকে উল্টাপাল্টা বকছেন। লোকটি এবার উত্তেজিত হয়ে যায়। উল্টাপাল্টা? কই না তো। মানিক বাড়ি নাই, কাজে গেছে। কি কাজ? মহা মুশকিল রে বাবা, ও ড্রাইভার মানুষ, এত বেলায় কেউ বাড়ি থাকে নাকি? কই, ওখানেও তো ছিল না। অন্য কোথাও গেছে, আমি কি জানবো? এই যান তো আপনি, বেরিয়ে যান। এবার আলভি তার মুখের ভাব পরিবর্তন করে দক্ষ গোয়েন্দার ভাবে গম্ভীর স্বরে বলে, তবে এই খুনে আপনিও জড়ে আছেন জওহর আলী কাকা। খুন? কিসের খুন? কার খুন? তাহলে ভালোই ভালোই বলছেন না কেন, মানিক কোথায়? রাগত স্বরে বলে আলভি, আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। বুঝতে পারছি না আপনি কি বলছেন। আপনি মনে হয় মানিকের আসল কাকা নন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সত্যি বলতে ওই ছেলে তো আমাকে এক প্রকার জিম্মি করে ওর কাকা বানিয়েছে। বুঝলাম না। এই এই যে আমার নাতিন, ও আমার খুব আপন। আমার একটাই মেয়ে ছিল, ওর জন্মের পর মেয়েটা মারা যায়। সেই থেকে আমরাই ওকে পেলে পুষে বড় করছি। আমার স্ত্রীও বছর 3 হলো গত হয়েছে। এখন আমরাই দুজন।
বেশ কিছু মাস আগে ওই মানিক নামের ছেলেটা আমার কাছে আসে, বলে ড্রাইভারের কাজ দিতে। আমি ওকে ঠিকানা দিই নিজে যেয়ে কথা বলতে, কিন্তু সে রাজি হয় না, শর্ত দেয় আমাকে। কি শর্ত? বলে ওর কাকা হতে, আর আর ওর যেদিন ইচ্ছা হবে আমার ডিউটিগুলোও ওই করে আসবে, যে বলবে আমি নাকি অসুস্থ। এসবে রাজি না হলে আমার নাতির ক্ষতি করে দিবে, তাই ও আমার সামনেই অনেক অসভ্যতামি করে আমাকে ভয় দেখিয়েছিল। পরে পরে আমি রাজি হই। তার মানে শেষ যে ডিউটি ও করেছিল সেটাও আপনার করার কথা ছিল? হ্যাঁ স্যার। আর যখন শুনি কন্টেইনার চুরি গেছে তখনই আমার ওরেই সন্দেহ হয়, কিন্তু কিন্তু কিছু বলতে পারেননি। জি স্যার। এখনো কোথায় আছে? জানি না স্যার, না বলে চলে গেছে, এমনকি ওর বেতনের টাকাও রেখে গেছে। আচ্ছা, উঠি আজকে। ধন্যবাদ কোঅপারেট করার জন্য। মানিকের খবর পেলে নিন, এই নাম্বারে জানাবেন। স্যার, আমি জানি আমি অন্যায় করছি, সত্য লুকায়, কিন্তু এই এই মেয়েটার কি হতো তখন বলেন? বুঝেছি। মেইন রোডে এসে ভাড়ায় একটা কার ডেকে নেয় আলভি। এখন তার গন্তব্য কেমিস্ট্রি ল্যাব। ফোনে একটা নোটিফিকেশন আসাতে চেক করলে দেখতে পায় গত রাতে পাঠানো ছবিটার ডিটেলস পাঠিয়ে আইটি এক্সপার্ট শান্তনু লেখা আছে। স্যার, এই ছবিটা একটা অ্যাক্টিভ অ্যাপের লগো। আমরা লোকেশন ট্র্যাক করতে পারিনি এখনো। আর অবাক ব্যাপার হলো কোনোভাবেই অ্যাপটা ওপেন হচ্ছে না, কিন্তু আমরা ট্রাই করছি। মেসেজটা পড়ে আলভিও অনেকটাই চিন্তায় পড়ে যায়। এই খুনের সাথে আদৌ কি অ্যাপের কোনো সম্পৃক্ততা থাকতে পারে? নিজেকে একটু ফ্রেশ করার জন্য চলন্ত কারের জানালা দিয়ে বাইরের দিকে তাকালো আলভি। রাস্তার দুই পাশে উঁচু সবুজ গাছের জঙ্গল। কাঠফাটা রোদেও এই রাস্তাটায় শীতল হাওয়া দিচ্ছে। হঠাৎ আলভি গাড়ি ব্রেক করতে বলে, রিভার্স করো তো। হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে। এই কাঁচা রাস্তাটা কোন দিকে যায়? এটা স্যার পাঁচুলিয়া আর হাসিমপুরের জংশন। এই পথে? জি স্যার, মাত্র ৪৫ মিনিট আগে, কিন্তু জঙ্গলের ভেতরে, তাই রাতে কেউ যায় না এ পথে। আর মেইন রোডে গেলে ২-২.৫ ঘন্টা তো লাগবেই। তাহলে এই পথে চলো। স্যার, ফিরতে যে সন্ধ্যা হয়ে যাবে, আমি তো এক্সট্রা ভাড়া দেব। আমার খুব দরকার, নিয়ে চলো। কিশোর বয়সের এক ছেলে চেয়ারে বসে কান্না করছে। সামনে থাকা ব্যক্তিটি গভীর স্বরে বলল, কি হলো জিসান, তুমি কি হার মেনে নিচ্ছ? না, আমি হাঁটতে শিখিনি। তাহলে তুমি এখন কি করবে? আমার আত্মার বিসর্জন করব। পাপ মুক্তি চাই আমি, পাপ মুক্তি। চলমান। গল্পটি আপনার কেমন লাগছে, কিংবা এই প্লটের কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।